বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপির ছাত্রদল যুবদলের ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্র নিউ মার্কেট, আহত 11। ফুটপাতে চাঁদাবাজিকে কেন্দ্র করে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ছাত্রদল ও যুবদলের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হামলায় নেতৃত্ব দেন থানা যুবদলের সদস্য সচিব AKM চঞ্চল। ডান পাশে লাল দাগের ভেতরে তিনি। এরপর জানাবো, শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুতে ভোগান্তি, দাবি প্রতিমন্ত্রী ইশরাকের। বিএনপি সারা দেশ জুড়ে বিদ্যুৎ দিতে পারছে না। তীব্র লোডশেডিংয়ে দেশ এখন তছনছ অবস্থায় চলে গেছে। অবস্থায় শেখ হাসিনা জ্বালানি নীতির কারণে নাকি বিএনপি বিদ্যুৎ দিতে পারছে না, এমন হাস্যকর কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এদিকে বিনিয়োগ ছাড়াই বন্দরের কর্তৃত্ব পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড। চট্টগ্রামের নিউমরিং কন্টেনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবিত রেভিনিউ শেয়ারিং মডেলে বন্দর পাবে নামমাত্র মুনাফা। এতে বাংলাদেশের বিপুল পরিমাণ রাজস্ব হারাতে পারে। জানাবো, 18 জন শিক্ষক কর্মচারীর শিক্ষার্থী পাশ করেনি কেউ। পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় পূর্ব আকলম দাখিল মাদ্রাসা শিক্ষক 15 জন, কর্মচারী 3 জন। এর বিপরীতে দাখিল পরীক্ষায় অংশ নেয়া 5 শিক্ষার্থীর মধ্যে কেউই পাশ করেনি। আজ এসএসসি ও সমমানার পরীক্ষায় ফল প্রকাশের পর দেখা যায় ওই 5 জনের একজনও উত্তীর্ণ হতে পারেনি। এবং সর্বশেষ জানাবো, কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 224। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতদের উদ্ধার করা হচ্ছে। পর্যন্ত এই ভূমিকম্পে মারা গেছে প্রায় 224 জনের বেশি মানুষ। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপির ছাত্রদল এবং সন্ত্রাসী যুবদলের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র নিউ মার্কেট, আহত 11। ফুটপাতে চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ছাত্রদল ও যুবদলের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের সামনে এই ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান যে সন্ধ্যায় যুবদল নেতাকর্মীরা ফুটপাতে চাঁদা তুলতে এলে ঢাকা কলেজ ছাত্রদল ও শিক্ষার্থীরা বাধা দেয়। সময় যুবদলের নেতাকর্মীরা তাদের মারধর করলে তারা হলে ফেরত যান। এরপর ঢাকা কলেজের ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা এসে ফের সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে আরও জানা গেছে যে মারামারির খবর পেয়ে রাতে নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব এম চঞ্চলের নেতৃত্বে 18 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্য সচিব সাদাত হোসেন, মোবাইল সোহেল, চায়না সুমন, আজিম সহ অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের উপর হামলা করে। তারা দেশে অস্ত্র, লাঠি সোটা, ছুরি দিয়ে আঘাত করে। এতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলিতে গেলে হামলাকারীদের উপর পাল্টা হামলা করে এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। সময় ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় যুবদলের সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এবার
বিএনপির হামলায় সারা দেশ জুড়েই এমন ঘটনাগুলো ঘটছে। বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা তারা দেশ জুড়ে যেভাবে কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে এই বিএনপি ক্ষমতা আসার পরই তারা দেশ জুড়ে যে ধরনের ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশকে তারা একটি পাকিস্তানের মতো অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুতে ভোগান্তি বললেন প্রতিমন্ত্রী ইশরাক। নিজেদের ব্যর্থতার দায়কে শেখ হাসিনার উপর আবারও চাপাতে চাইছে বিএনপি ক্ষমতা আসার 5 মাসে বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, এমনকি লাইনে লাইনে দাঁড়িয়ে দেখা গেছে যে সেখানে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, এখন সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে না, এমনকি সারা দেশে তীব্র লোডশেডিং। এই দল ক্ষমতা আসার পরই এমনভাবে ঘটনাগুলো ঘটছে। পাশাপাশি ভুতুরে বিদ্যুৎ বিল সহ এমন কোনো ঘটনা নেই যেটি বর্তমান সময় ঘটছে না। আর সবকিছু এই মুহূর্তে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরাই তারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশটাকে আবার একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও বর্তমান সময়ে বিএনপি ক্ষমতা আসার পর তারা নতুন করে এসব সমস্যাগুলোকে আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে। এর মতো প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার জ্বালানি নীতির কারণেই নাকি বাংলাদেশে এখন লোডশেডিং। আশ্চর্য কথা, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রায় 2.5 বছর হতে চলল। এত দীর্ঘদিনেও তারা কোনো কিছু করতে না পেরে এখন শেখ হাসিনাকে নানাভাবে তারা অপদস্থ এবং মিথ্যাচার ছড়াচ্ছে। অথচ এত দীর্ঘদিন ধরে বিএনপি কি করেছে সেটি দেখলে আসলে বোঝা যায় তারা দেশের জন্য কিছুই করতে পারেনি, বরং ধীরে ধীরে আরও বর্তমান সময় দেখা যাচ্ছে যে লোডশেডিং এর পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগ ছাড়াই বন্দরে কর্তৃত্ব পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড। নিউমারিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবিত রেভিনিউ শেয়ারিং মডেলে বন্দর পাবে নামমাত্র মুনাফা। প্রস্তাবিত চুক্তিতে রাজস্ব হারানোর আশঙ্কা, স্টোর রেন্টের বড় অংশ চলে যেতে পারে অপারেটরদের হাতে। দেশীয় ব্যবস্থাপনাতে সবথেকে লাভজনক টার্মিনাল এনসিটির মতো গ্রেট টার্মিনাল ইজারা দেওয়ার নজির বিশ্বে খুব একটা নেই। মোহাম্মদ শাহজাহান বন্দরের সাবেক চেয়ারম্যান। বড় কোনো বিনিয়োগ ছাড়াই চট্টগ্রাম বন্দরে সবথেকে আধুনিক ও লাভজনক নিউমারিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে। আরব আমিরাত ভিত্তিক বন্দর ও লজিস্টিক্স কোম্পানি দুবাই পোর্টস ওয়ার্ল্ড বা ডিপি ওয়ার্ল্ডের কাছে টার্মিনালটির কর্তৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় সরকারের পক্ষে কাজ করছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছে দেশের সবথেকে আধুনিক এই টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত। এনসিটির মূল অবকাঠামোগুলোতে ব্যয় হয়েছে 737 কোটি টাকা। পরবর্তী সময়ে টার্মিনালের ব্যাকআপ সুবিধা ও কন্টেনার হ্যান্ডেলিং সরঞ্জাম কেনায় আরও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বন্দর কর্তৃপক্ষ। সব মিলিয়ে চলতি বছর জানুয়ারি পর্যন্ত এনসিটিতে সরকারি বিনিয়োগ প্রায় 2,712 কোটি টাকা। বন্দর বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য পরিকল্পনা প্রশাসন জাফর আলম জানান যে আধুনিক প্রযুক্তি সম্পন্ন টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি বর্তমান রয়েছে। শুধু সফটওয়্যার এবং আইটি ব্যবস্থা আধুনিকায়ন এবং দক্ষ জনবল নিয়োগ দেওয়া ছাড়া এখনও নতুন কোনো বিনিয়োগের জায়গা নেই। তবে টার্মিনালটির ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিতে কাজ করছে পিপিপি। তারা তাদের ওয়েবসাইটে দাবি করেছে টার্মিনালে আরও $205 মিলিয়ন বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড। বিনিয়োগের নির্দিষ্ট খাতের বিষয়ে কিছু উল্লেখ নেই সেখানে। বন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানায় যে ফ্যাসিস্ট হাসিনার মেয়ে ছাইমুয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেনের বিরুদ্ধে 2,000 কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগ ওঠে দুবাইয়ে। আরব আমিরাতের গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত শুরু করে। মেয়ের জামাইয়ের মানি লন্ডারিং এর তদন্তে হাসিনা নাম চলে আসার সংখ্যা থেকেই সে দেশের সরকারকে ম্যানেজ করতে উঠে পড়ে লাগে। এক পর্যায়ে চট্টগ্রাম বন্দরের সবথেকে লাভজনক টার্মিনাল বা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেয় শেখ হাসিনা। এরপরই মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বলে অভিযোগ করছে তারা। 18 শিক্ষক কর্মচারী, 5 শিক্ষার্থী পাশ করেনি কেউ।
পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় পূর্ব আকল দাখিল মাদ্রাসায় শিক্ষক 15 জন, কর্মচারী 3 জনের বিপরীতে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র 5 জন শিক্ষার্থী। আজ এসএসসি এবং সমমানা পরীক্ষায় ফল প্রকাশের পর দেখা গেছে ওই 5 জনের একজনও উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটি নন এমপিওভুক্ত। 18 শিক্ষক কর্মচারী ও প্রতিষ্ঠান শিক্ষার্থীর সংখ্যা 2 শতাধিক। মাদ্রাসাটি এমপিওভুক্তির জন্য আবেদন করেছে, এরপর দাখিল পরীক্ষায় পাস পরীক্ষার্থীর কেউই পাস না করায় অভিভাবকদের মধ্যে হতাশা এবং ক্ষোভ দেখা দিয়েছে। অকৃতকার্য এক শিক্ষার্থীরও অভিভাবক বলেন, আমার ছেলে ঠিকমতো পড়তো না, মাদ্রাসায় ঠিকমতো লেখাপড়া করায়নি, আরেকটু যদি তারা ভালোভাবে চেষ্টা করতো হয়তোবা আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেক ভালো কিছু পেতে পারতাম। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মাদ্রাসায় তারা যথাযথভাবে পড়াশোনা করাচ্ছে না। সুতরাং মাদ্রাসায় এই ধরনের কার্যক্রম চালানোর কারণে শিক্ষার্থীরা পাশ করতে পারেনি। তবে বর্তমান সরকারে যারা কর্মকর্তা রয়েছেন শিক্ষা অধিদপ্তরের, তারা জানিয়েছে যে সব প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনগত ব্যবস্থার মধ্যে থাকতে পারে যে তাদের বেতন ভাতা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তাদেরকে সাসপেন্ডও করা হতে পারে। কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকেই পরীক্ষা দিয়েছে কিন্তু পাশ করেছে মাত্র নামমাত্র কয়েকজন। সুতরাং বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই আরো বেশি ভাবা উচিত, যাতে করে এটি আগের মতো এক পর্যায়ে চলে যায়, অর্থাৎ দেশে যেন আবার পরিস্থিতি ঠিকমতো যায় সেই ব্যবস্থায় তাদেরকে গ্রহণ করা উচিত হবে। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেশে যদি এইভাবে পড়াশোনা না করিয়ে তারপর শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পাশ করানো যে প্রক্রিয়া শেখ হাসিনা এনেছিল, তার থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনার সময় পরীক্ষা না দিয়েও